আমিনুদ্দিন ভাই এবং মাহবুবউদ্দিন খান আমাদের মাঝে এসেছেন। আমি তাদের যুব সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আমাদের ইউনিয়নের সম্মানিত নেতা চম্পাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। একটা বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি, সবাই করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। আমরা সবাই করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করি। অভিনন্দন শ্রমিক দলকে। আমার মা ও বোনেরা ইউনিয়ন সকল নেতাকর্মী সহ আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে মনে হচ্ছে যে ঈদের দিন আমরা সবাই করতালির মাধ্যমে তাকে বরণ করে দেব। আমি সমস্ত নেতা কর্মীদেরকে আহ্বান করব করতালির মধ্যে তাকে বরণ করার জন্য। আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করব আমাদের রাজবাড়ি থেকে আগত সমস্ত নেতৃবৃন্দদের জন্য। আমি লক্ষ্য করছি আমাদের নেতার সঙ্গে অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল রয়েছেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। নেতা আছে নাকি? এই অঞ্চলের নেতা আছে? গণমানুষের নেতা আছে? বলে বলতে হবে নেতা আছে? কোন সে নেতা? ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন অধ্যক্ষ জনাব মঞ্জুরুল আলম দুলাল, সাবেক সদস্য সচিব, রাজবাড়ী জেলা বিএনপি। জনাব এ মজিদ বিশ্বাসকে আমি মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। মঞ্চে আসবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করবার জন্য প্লিজ প্লিজ আপনারা নিজ নিচে আসন গ্রহণ করুন। আমাদের অডিয়েন্সে পর্যাপ্ত পরিমাণে চেয়ারের ব্যবস্থা আছে। সংগ্রামী সাথীরা, আমার বাড়ি থেকে এক বিশ্বাসে চলে আসা যায় এই অঞ্চলে। আলিপুর ইউনিয়ন, সেই আলিপুর ইউনিয়নে বহুদিন আমরা আসিনি। সেই আলিপুর ইউনিয়নের বহুকাল আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারি। বহুদিন গেছে, বহু রাত গেছে, বহু জাগর চলে গেছে, বহু ঈদ গেছে, বহু পূজা গেছে। আমরা আপনাদের সামনে আসতে পারি, আমরা আপনাদের সামনে আসতে পারি নাই শুধু বিদায়,
আপনাদের এই অঞ্চলের বহু নেতা বহুদিন তারা ঘরে থাকতে পারে নাই, বহুদিন নেতারা আমার এই এলাকার বন্ধুরা যারা বিএনপি করেন, জামাত ইসলাম করেন, তারা আমাদের ঘুমাতে পারে না। বহুদিন তারা তাদের প্রিয় মানুষ, স্ত্রী, পুত্র, কন্যা, পিতামাতার সঙ্গে, পরিবার পরিজনের সঙ্গে সময় দিতে পারেন না। একটা আতঙ্ক, একটা ভয়, ভীষণ রকম একটা আতঙ্ক, ভীষণ রকম একটা ভয়ের মধ্য দিয়ে তাদের জীবন গত 17 বছর অতিবাহিত হয়েছে। গত 17 বছর তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে। গত 17 বছর আমাদের এই এলাকা বহু নেতা কর্মীকে কারাগারে যেতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। রেজাউল করিম রেজাকে কারাগারে যেতে হয়েছে, আশরাফ হোসেন লতাকে, খোরশেদ আলম জাহিদ মিয়া, আব্দুল খালেক মন্ডল, আমির হোসেন আমু, আক্তার খান, রহিম সর্দার, জসিম মন্ডল, হাসান মাতুব্বর, আব্দুল মমিন মিজি, আকবর মিজি, আনোয়ার মিজি, হারুন মিজি, শহীদ মিজি, মিনা মিজি, ইব্রাহিম তালুকদার, সাজান খান, আলমগীর মীর, আবু সাইদ মোল্লা, নুরুল খলিফা, সোহাগ খলিফা, সজীব খলিফা, আবিদ হোসেন অপু, আব্দুল গনি শেখ, মজিদ শেখ, এরকম আরো অনেক বন্ধুকে মিথ্যা মামলা তাদেরকে কারাগারে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা মামলা এই অঞ্চলের নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এইখানে যারা আওয়ামী লীগ করে তাদের সুপারিশে, এইখানে যারা আওয়ামী লীগের মস্তানি করেছে, এইখানে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের দাপট দেখিয়েছে, আমাদের এই বন্ধুরা কারাগারে গেছে। তাদের সুপারিশে এই এলাকার সকল সকল নেতা কর্মীকে মিথ্যে মামলা তাদের দিন রাত কাটাতে হয়েছে। তাদের সুপারিশে আমাদের বহু নেতা কর্মীর জীবন ধ্বংসের মধ্যে চলে গেছে। আলিপুরে যারা প্রবাসী ছিল তারা বাড়িতে আসতে পারে না। যারা প্রবাসী ছিল দুটো পয়সা কামাই করার জন্য, পরিবারের মুখে একটু সামান্য সুখ দেওয়ার জন্য, যারা দেশের মায়া ত্যাগ করে তাদের পরিবার পরিজন ছেড়ে সৌদি ধুধু অঞ্চলে যারা গায়ে গাতরে খেটেছে, সেই সমস্ত মানুষ বাড়িতে আসতে পারে। তাদের সঙ্গে আমার কথা হচ্ছে, তারা বাড়িতে আসতে পারে না। এত অন্যায় অত্যাচার করা করেছে, সেই অন্যায় অত্যাচারের কারণে বন্ধুরা আমরাও আপনাদের সামনে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। আমার মনে আছে 2004 সালের পরে আপনাদের এইখানে 2006 সালে যখন আমরা ক্ষমতা হারাই, তারপর থেকে এখানে আমরা আর আসতে পারি না, এইখানে আমরা দাঁড়াতে পারি না। শুধু কি তাই? আপনারা জানেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে একজন বৃদ্ধ মানুষ, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশ মাটির গণতন্ত্রের অপন্ত প্রহরী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে মিথ্যে মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে। তিনি কারাগারে ছিলেন। কারাগারের হাসপাতালে আমি তার সঙ্গে 3 বার দেখা করেছি। তিনি আমাকে বলছেন রাজবাড়ির মানুষ কেমন আছে, যে রাজবাড়ির মাটিতে বেগম খালেদা জিয়া বারবার এসছেন না, ফেলে মাঠ উঠছে পড়ে মানুষ, যে মানুষটার পায়ের শব্দ শুনলে
যেমন মানুষের কণ্ঠ শোনার জন্য রেলের মাঠ উপচে পড়ে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় আর আমাকে বলে স্লোগান দেয় ঘর ভাই জায়গা চাই জায়গা চাই এমন একটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হচ্ছে তার অসুখ হয়েছে তিনি অসুস্থ হয়েছে তাকে বিদেশে পর্যন্ত চিকিৎসার জন্য দিতে দেওয়া হয় শুধু কি তাই আমাদের নেতা তারেক রহমান যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন তাকে মিথ্যে মামলা দিয়ে মিথ্যে দণ্ড দিয়ে বাংলাদেশ থেকে বহু দূরে সাতসাগর 13 নদী পরে তাকে থাকতে বাধ্য করা হয়েছে আমি কয়েকবার গেছি লন্ডনে তার সঙ্গে আমার দেখা হচ্ছে তার সঙ্গে আমার কথা হচ্ছে দীর্ঘ আলোচনা হচ্ছে তিনিও আমাকে বলছেন রাজবাড়ির মানুষ কেমন আছে বন্ধুরা আমার শুধু কি তাই বাংলাদেশে খবর নিয়ে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি জামাতের নেতা কর্মীদের নামে এখানে মামলা দেওয়া হয়েছে সেই মামলার কারণে গোটা বাংলাদেশে কি অবস্থা হয়েছে এই আলিপুরের মতো এই রাজবাড়ির মতো আপনারা সব জানেন আপনারা জানেন 2014 সালে আমরা নির্বাচন করতে পারি নাই আমি এমন সমস্ত নিয়ম কানুন তৈরি গভর্নমেন্ট ছিল তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনা এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিলেন এবং খালেদা জিয়া সেটা মেনেছিলেন তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নির্বাচন হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন বাতিল করে দিয়ে তিনি 2014 সালে এমন সমস্ত আইন কানুন জারি করলেন 2014 সালে আমরা নির্বাচন করতে পারি না 2018 সালের নির্বাচন যখন এলো আমরা আমাদের নেতাদের বললাম আমরা নির্বাচনে যাই কেন খালেদা জিয়া তারেক রহমান বলল পরীক্ষা করে দেখতে পারেন নির্বাচন শেখ হাসিনা সুস্থ দেবে না তারপরে ওদের 2018 সালের নির্বাচনে গেলাম কি হয়েছে সেই নির্বাচনে কি হয়েছে আপনারা জানেন আমাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না গ্রেপ্তার করা হয়েছে আমার 350 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হলো 350 নেতা কর্মীকে গ্রেপ্তার করলো আমার বাড়ির চারপাশে পুলিশ মিডিয়া রক্ষা মোতায়েন করে আমার ঘর থেকে বের হতে দিল না প্রথম যেদিন আমরা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলাম রাজবাড়ির কৈকপাড়িতে আপনাদের মনে আছে আমার উপস্থিতিতে সেইখানে আমাদের মিছিলে আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা পুলিশ সহ হামলা করেছে আমি তো ভাবতে পারি না এই শহরে আমাদের জন্ম এই শহরে আমরা বড় হয়েছি এই শহরে আমি 15 বছর পৌরসভার মেয়র ছিলাম এই শহরে আমি এমপি ছিলাম এই এলাকার মানুষের ভালোবাসায় এই এলাকার মানুষের শ্রদ্ধায় এই এলাকার মানুষের স্নেহে আমি একটা ছোট গাছের মতো আস্তে আস্তে বড় হয়েছি মানুষ আমাকে ভালোবেসে তাদের নেতা বানিয়েছেন আমি ভাই রাজবাড়ির মাটি আমি কখনো ভাবি না জেলা করে জেলা কোথাও আমরা গেলে সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ আমাদের হামলা করতে পারে বেলা 3টার দিকে আমি দাঁড়িয়ে আমি এদেরকে ফোন করলাম তোমাদেরকে এরকম করলে আমাদের মিটিং হামলা করা কোনো এরকম কোনো পরিকল্পনা নাই আমি বললাম দেখো এমন কিছু করো না যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় আমরাও ক্ষমতায় ছিলাম কোনদিন আমরা কাউকে অসম্মান করি না
বিএনপিতে যাবো। আমি বলেছি বিএনপিতে তোমার আসতে হবে না, ইউনিয়ন পরিষদের ভবন সম্পত্তি না আমি এটা করে দেবো। সেই ইউনিয়ন পরিষদের ভবন আমি করে দিয়েছি। আমরা কাউকে সম্মান করি নাই। আমি একটা লোক, একজন নেতা, একজন কর্মী বলতে পারবে না আপনি 15 বছর মেয়র ছিলেন, আপনি এমপি ছিলেন, তদন্ত ক্ষমতা আমাদের হাতে ছিল, আমরা কারো অসম্মান করি না। কোন সিনিয়র বলতে পারবেন না, কিরমত বলতে পারবেন না, মূর্তি বলতে পারবে না, আকবরের মূর্তি বলতে পারবে না, জব্বর ফকির বলতে পারবে না, কেউ বলতে পারবে না কাউকে অসম্মান করেছে। আমিও ভেবেছিলাম যে আমরা কোথাও যাবো, সেখানে যাই হোক আওয়ামী লীগের ছেলেরা হামলা করবে, যুবলীগের ছেলেরা হামলা করবে, আমি স্বপ্নেও ভাবি না, আমি স্বপ্নেও কল্পনা করি না। কিন্তু 18 সালের নির্বাচনে তারা আমাদের উপর হামলা করলো, আমাদের উপস্থিতিতে আমাদের উপর হামলা করলো। সেটি হামলা অস্ত্র নিয়ে, রাইফেল নিয়ে, লাঠি ছোটা, দম কিরিচ নিয়ে আমাদের উপর হামলা করছে। আমরা নিরাপদ সহ্য করেছি, আমরা নিরাপদ সহ্য করেছি। নির্বাচন করে আমি বললাম তামাশা করে, কেরামত ছিল, এরা তো ছিল। আমি বললাম কেরামত ভাই, এরা তো ডিসি সাহেব চলে যাবে, এসপি সাহেব চলে যাবে, কিন্তু যে ক্ষতি তুমি এই এলাকায় করলে, যে সংস্কৃতি নিয়ে মানুষ ছিল, ইলেকশন হতো, ইলেকশনের পরে আমরা সব ভাই ভাই বাস করতাম, কিন্তু যে ক্ষতি করেছো, মানুষের সাথে মানুষের বিবাদ, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব সংঘাত তৈরি করছো, যে ক্ষতি তুমি এই এলাকার করছো তা পূরণ হতে বহুদিন লাগবে। আমি টকশোতে মাঝে মাঝে বলি যে আমরা আগে নির্বাচন করতাম, 5-6 জন দাঁড়াতো, আমরা এবারে ওই যেতাম, চাচা চাচি খালা খালু ভোট দেন এইসব করতাম, ভোট হতো, আমরা যারা জিততাম, যা আমাদের অন্যান্য প্রতিযোগী তাদের বাড়িতে মিষ্টি নিয়ে যেতাম, কোলাকুলি করতাম, শেষ হয়ে যেত। কিন্তু 17 বছরে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, উপজেলায় নির্বাচন হয়েছে, সংসদে নির্বাচন হয়েছে, কাউকে দাঁড়াতে যায় না। গত কয়েকটা সংসদ নির্বাচনে কেউ বলতে পারবেন যে আমি বুকের সাহস নিয়ে ভোট দিতে পেরেছি? কেউ দিয়েছেন? বলেন ভোট দিয়েছেন? ভোট আমার অধিকার। 71 সালে আমরা লড়াই করেছিলাম, কেন? আইয়ুব খান আমাদের কথা বলতে দিত না, আমাদের ভোট দিতে দিত না, এই খান আমাদের ভোট দিতে দিত না, জোর করে ক্ষমতায় টিকেছিল। আমরা বলেছি জনগণ ঠিক করবে, জনগণ ঠিক করবে কে দেশ শাসন করবে, যে বেশি ভোট পাবে সেই বাংলাদেশের ক্ষমতায় যাবে। আমরা তাতেই বিশ্বাস করছিলাম, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় বসে নির্বাচন হতে দেয়নি। শেখ হাসিনা ক্ষমতায় বসে একবারের জন্য ভোট কেন্দ্রে আমাদের ছেলে মেয়েদের যেতে দেয়। যার বয়স এখন 35-36, 18 বছরে ভোটার হয়, যার বয়স 35-36, সে ভোট কাকে বলে সে জানে না। আমার ছেলে ভোট দেয়নি, আমার ছেলে, আপনার ছেলে যারা হাই স্কুলে পড়তো, প্রাইমারি স্কুলে পড়তো, তারপরে এখন যার বয়স 35-36, সে ভোট দিতে পারে নাই। শেখ হাসিনা ভোট দিতে দেয় নাই। আপনাকে আমাকে গ্রেপ্তার করে রেখে, আমার 350 নেতা কর্মীকে 18 সালে গ্রেপ্তার করে রেখে তারা ভোট করেছে। কেরামত কাজী বারবার এমপি হচ্ছে। 2001 সালে কেরামত কাজী, 2001 সালে একটা ফেয়ার নির্বাচন হয়েছিল, আমার পাল্লায় পড়ছিল নাকি? এই পাল্লায় পড়ে কেরামত কাজী জিততে পারে নাই। বিএনপিকে সেদিন বাপ ডাকতে হয়েছিল, কিন্তু
জোর করে তারা ভোট নিয়েছে, জোর করে ভোট নিয়ে তারা এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করছে। আপনাদের এই এলাকার চেয়ারম্যান ছিল, তিনি যুবলীগের সভাপতি, আমি তাকে স্নেহ করতাম। সেখানে নির্বাচন করেছে, আমরা এখানে ইন্টারফেয়ার করি না। আমার কাছে বারবার গেছে যে যুবলীগের নেতৃত্বে আমার বাড়িতে হামলা করা হয়েছে, সেই দিন আমাদের যুবদলের ছেলেরা ছিল, স্বেচ্ছাসেবক ছিল, জাসাস ছিল, আমাদের শ্রমিক দল, ছাত্র দল, সকলে কৃষক দল আমার বাড়িতে একটা মিটিং ছিল। বুঝে উঠতে পারে নাই বিএনপির শক্তি কত। তাই যখন আক্রমণ করেছে আমাদের ছেলেরা 50 দিন তাদের সেই আক্রমণের জবাব দিয়েছিল। বন্ধুরা, এইভাবে নির্বাচন করে গোটা বাংলাদেশকে একটা শ্মশানে পরিণত করা হয়েছে। আমি আপনাদের বলতে চাই এই কথা, এরপরে আয়না ঘর করে কত মানুষকে নির্যাতন করা হয়েছে আপনারা জানেন। বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা পয়সা লুট করে হাতিরা তার আত্মীয় স্বজনের কাছে নিয়ে গেছে। আজকের খবরের কাগজে আছে টিউলিপ হচ্ছে তার বোনের মেয়ে, লন্ডনে সে এখন মন্ত্রী। 60,000 কোটি টাকা এক চাকরি থেকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে। 60,000 কোটি টাকা দিয়ে বাংলাদেশে 600 হাসপাতাল তৈরি করা যায়। 60,000 কোটি টাকা নিয়ে গেছে টিউলিপ। শেখ হাসিনার বাড়ি, যে হাসপাতালে আপনি চিকিৎসা পান না, যে হাসপাতালে আপনার ডাক্তারও দেখে না, যে হাসপাতালে আপনার সন্তান করে না বিনা চিকিৎসায়, যে হাসপাতালে আপনার বাবা মারা যায় বিনা চিকিৎসা, যে হাসপাতালে আপনার মা মারা যায় বিনা চিকিৎসা, সেই হাসপাতালটা তো ভালো করা যেত না? ভালো করা যেত। এই লুণ্ঠন করে কোটি কোটি টাকা হাসিনা বিদেশে নিয়ে গেছে, কোটি কোটি টাকা হাসিনা বিদেশ নিয়ে গেছে। তার ছেলে জয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। বাংলাদেশ থেকে নিয়ে তার বিরুদ্ধে ছাত্র সমাজ, বাংলাদেশের মানুষ আস্তে আস্তে আন্দোলন করেছে। আমরা আন্দোলন করছি গত 17 বছর। বিভিন্ন সময় আমরা মিটিং করেছি, মিছিল করেছি, সভা করেছি, আমরা মাঠ খেয়েছি, আমাদের নামে মামলা হয়েছে, হামলা হয়েছে। আপনারা জানেন আমরা সরকারকে ফেলতে পারি না। আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের আন্দোলন যখন ক্ষমতায় বসে, যখন অন্যায়কারী হত্যাকারী নির্যাতনকারী যখন ক্ষমতায় বসে, তাকে সহজে ক্ষমতা থেকে নামানো যায় না। এরশাদকে ক্ষমতায় থেকে নামানোর জন্য 10 বছর লেগেছিল। হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে আমাদের খুব দেখতে হয়েছে। সবশেষে গত 5ই আগস্ট বিএনপির দীর্ঘ আন্দোলনের ভেতর দিয়ে আস্তে আস্তে ছাত্ররা রাস্তায় নেমে এলো। আস্তে আস্তে আমার মা বোনেরা রাস্তায় নেমে এলো। হাসিনা যখন গুলি করে, পাখির মতো গুলি করে আমার সন্তানকে হত্যা করেছে, ছাত্রকে হত্যা করেছে, তখন আমার মা ঘর থেকে বের হয়েছে। যখন একটা শিশু বারান্দায় খেলা করছিল, হাসিনার পুলিশের গুলিটা মাথায় লেগে সেখানে সে লুকিয়ে পড়ল। তখন তার পিতা ঘর থেকে বের হয়েছে। যখন আমাদের এই এলাকার গণি, যখন আমাদের এই এলাকার সাধক, আপনারা যাবেন খানখানাপুরের গণি সাধক, তারা যখন মারা গেল, আপনারা কি জানেন আমাদের রাজবাড়ী জেলার 3 জন মানুষ মারা গেছে? জানেন? অনেকেই জানেন না। এই খানখানাপুরের একটা ছেলে,
এইখানে আপনাদের গরিব গরিব বাবার নাম ভুলে যাওয়া হলো। খানখানে করে তার স্ত্রী থাকে, সে ঢাকায় মারা গেছে পুলিশের গুলিতে। আপনারা জানেন সাগর নামে একটা ছেলে বালিয়াকান্দি বাড়ি, সে মারা গেছে পুলিশের গুলিতে। কুরবান নামে একজন কালখানিতে বাড়ি, সে মারা গেছে পুলিশের গুলিতে রাজবাড়ী জেলা। 3 জন লোক মারা গেছে। আলিপুরের যে মজিদ শেখের ছেলে গনি, মজিদ শেখের ছেলে গনি মারা গেছে। এইভাবে যখন মানুষ মরেছে দলে দলে পুলিশের গুলিতে, হাসিনার পেট্রোল বাহিনীর গুলিতে, হাসিনার ছাত্রলীগের গুলিতে, হাসিনার যুবলীগের গুলিতে, যখন মানুষ মরেছে ঘর থেকে মা বাবা ভাই বোন সবাই বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে যখন আপনারা জানেন আবু সাইদ মারা গেল ঢাকায়, রাস্তায় যখন পুলিশের সামনে সে বুক পেতে দিল, যে অন্যায় তুমি গুলি করবে করো আমার বুকে, পুলিশ তাকে নিশানা করে গুলি করেছে। পথের ধুলোয় সেই আবু সাইদ লুকিয়ে পড়ে। আপনারা জানেন মুখ ধরানো একটা ছেলে আন্দোলনের সময় হাতে পানি নিয়ে সবাইকে যখন পানি নাও বলছে, আপনারা জানেন সেই মুগ্ধকে নিশানা করে তাক করে গুলি করে তাকে হত্যা করেছে। বন্ধুরা আমার, এই হত্যা করার ভেতর দিয়ে মানুষ যখন ফুঁসে উঠেছে, চারিদিকে আগুন জ্বলে উঠল। সেই আগুন জ্বলে উঠে সারা দেশ গ্রাম শহর বন্ধ, চারিদিকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে ঢাকা শহর নেমে শেখ হাসিনার বাড়ির দিকে যখন রওনা দিল, তারা বলল এই কান্নাগিনী ফাতিমা, এই হত্যাকারীকে ধরো, তাকে ধরে বিচার করো। শেখ হাসিনা সেই দিন কি করেছে বলে? পালিয়ে গেল, হেলিকপ্টারে উঠে পালিয়ে গেল। কোথায় গেল শেখ হাসিনা? পালাই গেল কোথায়? শেখ হাসিনা পালাই গেল কোথায়? ভারতে পালাই গেল। ভারতে পালাই গেল শেখ হাসিনা। এখন ভারতে বসে সে নানা রকম ষড়যন্ত্র করছে। ভারত আমাদের প্রতিবেশী, কিন্তু ভারত এমন সব কাজ করে, এই 17 বছরের সমস্ত অপকর্মকে সমর্থন করেছে ভারত। ভারতের সাথে আমাদের দল কথা বলেছে বারবার যে আমরা সব প্রতিবেশী আপনাদের কাছ থেকে আশা করি, আমরা সব প্রতিবেশী চাই। ভারতের কাছে বারবার আহ্বান করার পরেও অব্যাহতভাবে ভারত সমর্থন করেছে শেখ হাসিনাকে, ভারত সমর্থন করেছে হত্যাকাণ্ডকে, ভারত সমর্থন করেছে আমার দলের নেতা কর্মীদের প্রতি হত্যা করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। তাকে হাসিনা প্রমাণ করেছে যে ভারত, সে ভারতের একটা উৎকৃষ্ট দালাল। তাই ভারত তাকে আশ্রয় দিয়েছে, তাই আজকে ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেইখানে বসে আজকে যারা ষড়যন্ত্র হচ্ছে। বন্ধুগণ, আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমাদের বুকে বহু কষ্ট, আপনারা অনেক কষ্ট করেছে, এত বছর ধরে আপনারা কষ্ট করে এই সরকারের পতন হয়েছে। এখন নতুন একটি সময়, আমি আমার বিএনপির নেতা কর্মীদের বলি, বহু 52 বছর চলে গেল, 53 বছর চলে গেল, বাংলাদেশ ঠিক হলো না। এখন সময় এসেছে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা। এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপির নেতা কর্মীকে দায়িত্ব নিতে হবে। এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপির নেতা কর্মীকে সৎ আচরণ করতে হবে। চাঁদাবাজি, লুণ্ঠন, দখলবাজি যারা করে তারা বিএনপি ভালো চায় না। চাঁদাবাজি, দখলবাজি যারা করে তারা দেশকে ভালোবাসে না। চাঁদাবাজি, লুণ্ঠন যারা করে তারা দেশের মাটিকে, মানুষকে ভালোবাসে না। আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে যে আপনারা পার্লামেন্টে যাবেন, আপনারা ক্ষমতায় যাবেন, সরকার গঠন করবেন, এই দেশের মানুষের উন্নতি হবে, হাসপাতাল ভালো হবে,
আমরা কোর্ট তাদেরকে ন্যায় বিচার করবো। কোর্টে গরিব মানুষ বিচার পায় না, দরিদ্র মানুষের বিচার কোর্টে নয়। আমরা কোর্ট আইন আদালতে ন্যায্য বিচার করবো। থানা একটা ঘুষের কেন্দ্র, ঘুষ ছাড়া থানায় কোনো কাজ হয় না। সেই থানা আমরা একটা ভালো জনবন্ধক পুলিশ পাবো, থানা পাবো, আমরা ভালো অফিস আদালত পাবো, আমরা সব জায়গায় ভালো ভালো অবস্থা দেখতে পাবো। আমাদের ছেলেমেয়েরা বিয়ে পাস করার পরে বেকার থাকবে না, ওরা চাকরি পাবে, ন্যায় বিচার পাবো, ন্যায় সমস্ত জায়গায় ন্যায্যতা রাখবে, ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠবে। আমরা এমন একটা দেশ আশা করি। আমরা বিভিন্ন দেশে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখেছি সেই সমস্ত দেশে মানুষ কত ভালো থাকে, কিন্তু আমার দেশে 30 লক্ষ মানুষ রক্ত দিল, 2 লক্ষ মানুষ জীবন দিল। আজকে 47 সালের পরে আমরা গত প্রায় 100 বছর আন্দোলন করছি, এই সরকার ওই সরকার ওই সরকার এই সরকার, একবার মুসলিম লীগ, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার জাতীয় পার্টি, একবার এই আওয়ামী লীগ, এত কিছু, তারপরে ওই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। তাই আজকে বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নতুন বাংলাদেশ গঠন করতে হবে। এই জন্য 31 দফা আপনাদের কাছে যাবে। বিএনপির পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে। 31 দফায় বলা হয়েছে কি? 31 দফায় বলা হয়েছে দুর্নীতি মুক্ত একটা কল্যাণমুখী রাষ্ট্র আমরা তৈরি করব। 31 দফায় বলেছে একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হলে তার ভিতরে একটা দাম্ভিকতা চলে আসে। সুতরাং 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমার দলের নেতা বলছেন, আমার দল বলছে যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমার দল বলছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তার মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। আমার দল বলছেন যে সমস্ত জ্ঞানী গুণী লোকজনের বুদ্ধি পরামর্শ শুনে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখানে কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায়, কৃষক যাতে এইখানে না থাকে, তার উপযুক্ত কৃষিনীতি এখানে প্রমাণ করা হচ্ছে। এইখানে শ্রমিক যাতে এইখানে তার ন্যায্য মজুরি পায়, তার ব্যবস্থা করা হচ্ছে। এইখানে একজন শ্রমিক, একজন কৃষক যাতে বিনা চিকিৎসায় মারা না যায়, তার ন্যায্য মজুরি পায়, তার ফসলের দাম পায়, এই কাজটা করতে হবে। এই 31 দফায় তাই বলা হচ্ছে। আমার দেশের মানুষ যাতে ন্যায্য বিচার পায়, হাইকোর্টে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, নিচের কোর্টে, আমার দেশের মানুষ যাতে ন্যায্য বিচার পায়, সেই কাজটা করতে হবে। আমার দেশের মানুষ যাতে তার সন্তানরা লেখাপড়া করে চাকরি পায়, চাকরির নিশ্চয়তা পায়, তার ব্যবস্থা করতে হবে। যতদিন চাকরি না পাবে রাষ্ট্র ততদিন তার ভরণ পোষণ করতে বাধ্য থাকবে। এই 31 দফায় বলা হয়েছে আজকে বাংলাদেশের সমস্ত জায়গায় বৈষম্য কমাতে, বৈষম্য বিনাশ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের সবাইকে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে নিয়ে কৃষক, শ্রমিক, কামার, কুমোর, তাঁতি, জেলে আমরা সমস্ত শ্রেণী এবং পেশার মানুষ একসঙ্গে মিলে এই বাংলাদেশটা তৈরি করব। আমি আমার সবাইকে বলি, ওই লাইসেন্স আর কন্ট্রাক্টরের পিছনে কেউ দৌড়ায় না। আওয়ামী লীগ যা করেছে ওই কাজ যদি আমরা করি তাহলে আওয়ামী লীগের যা পরিণতি হয়েছে তাই আমাদের হবে নাকি? আওয়ামী লীগ খারাপ কাজ করেছে বলে মানুষ আওয়ামী লীগকে কি করেছে দেখেছেন? শেখ হাসিনার বাড়ি পর্যন্ত ঢুকে তার আলমারি, চেয়ার, খাট, পালক সব দিয়েছে। শেখ হাসিনা রান্না করে রাখছিল খাবে বলে, খাইতেও পারে না। খাইতে পারছে? খাইতে পারে না। শেখ হাসিনার বাড়ি থেকে মানুষ সব জিনিসপত্র, কাপড় চোপড়, সোনা দানা, টাকা পয়সা, খাট, পালক, টেবিল, চেয়ার, মানে ঘড়ি, ফ্যান ট্যান যা পয়সা নিয়ে গেছে। আমার একজন ফোন দিতে, ভাই আমি ওই শেখ হাসিনার বাড়িতে দুটো কবুতর আসছি। আমি বললাম তুমি আর কোনো কিছু পাইলে না, কবুতর নিয়ে এসা।
এই কবুতর জবাই করে আমি ফকিরের খাওয়াবো বুঝলেন। শেখ হাসিনার বাড়ি তত্ত্ব এই কোনোদিন হয় না হচ্ছে প্রধানমন্ত্রীর বাড়ি তত্ত্ব। আপনি পার্লামেন্টে এমপিদের আসনে যায় পাও দাঁড়িয়ে বসে সিগারেট খাটতে পাওয়া দেখছেন না কি সাংঘাতিক করা। সমস্ত জায়গায় আপনার আমাদের ছাত্ররা আমাদের ছেলেরা আমাদের এই তরুণ জওয়ান ছেলেরা শেখ হাসিনার বাড়ি ঘর শেখ হাসিনাকে এখান থেকে উচ্ছেদ করেছে। আমাদের সারা বাংলাদেশ থেকে শেখ হাসিনার সমস্ত খুনিরা পালিয়েছে। কেউ ভারতে গেছে, কেউ দুবাই গেছে, কেউ সিঙ্গাপুর গেছে, কেউ নাই। কিন্তু আমি আপনাদের বলি কেউ নাই মানে তারা কিন্তু বসে নাই। তারা কিন্তু এখানে ষড়যন্ত্র করছে, আপনাদের কাছে আমার নাক চোখ মুখ খোলা রাখবেন। এই হত্যাকারী, এই জুলুমবাজ, এই আওয়ামী লীগ যাতে আমার আপনাদের মধ্যে ফিরে আসতে না পারে এই জন্য গ্রামে গ্রামে মাঠে ঘাটে আপনাদের মধ্যে দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। সমস্ত মানুষকে মানুষের কাছে যেতে হবে। আমি নেতাদের বলি গ্রামের যে কৃষক মাঠে কাজ করে তার কাছে যাও, তার সঙ্গে আলাপ করো। যে শ্রমিক কারখানায় কাজ করে তার সাথে কথা বলো। খালি ঠিকাদারি কন্ট্রাক্টরি কেউ খুঁজো না। এখন এটা হবে না। এইখানে কোনো অন্যায় আমরা হতে দেব না। বন্ধুরা, আমার শেষ কথা, আমি আপনাদের জনপ্রতিনিধি ছিলাম। আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহে, আপনাদের সান্নিধ্যে আমি এখানে বড় হয়েছি। আপনাদের মধ্যে আমি দীর্ঘ সময় কাটিয়েছি। আমাদের এখন বয়স হয়েছে। সামনের দিকে তরুণরা রাজনীতিতে আসবে। তাদেরকে দেশপ্রেম, মানবিকতা, ন্যায়পরায়ণতা বুঝতে হবে। আজকে এইখানে যারা আছে আমাদের রাজ্জাক বাদশা সহ এখানে যারা আমাদের অনেক নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি বলবো এইখানে যুব সমাজকে তোমরা প্রশিক্ষণ দেবে, তাদের সাথে আলোচনা করবে যাতে এইখানে আমাদের যুব সমাজ, আমাদের নেতা কর্মীরা ব্যক্তিগত স্বার্থে তারা কোনো কিছু চিন্তা না করে। তাই আমি আপনাদের বলবো যে আসে আমরা সবাই মিলে আমাদের সামনে যে সুযোগ তৈরি হয়েছে, একটা নতুন বাংলাদেশ গড়বার সুযোগ তৈরি হয়েছে আমাদের সামনে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে এক নতুন বাংলাদেশ তৈরি হওয়ার, এক নতুন বাংলাদেশ, এক উজ্জ্বল বাংলাদেশ, মানুষের কল্যাণের বাংলাদেশ তৈরি হওয়ার, গড়ে তুলবার যে সুযোগ তৈরি হয়েছে, আসেন আমরা সেই সুযোগটা কাজে লাগাই। সমস্ত মানুষ, এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী, সবার কোমর তাঁতি, জেলে, দোকানদার, ব্যবসায়ী সবাইকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সোনালী বাংলাদেশ গড়ে তুলি। সেই যে বাংলাদেশে আমার সন্তানেরা, আমার বাচ্চারা, আমার উত্তরসূরীরা তারা এইখানে নিরাপদ একটা জীবন পাবে, তেমন আমরা বাংলাদেশ গড়ে তুলি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার হাতে আপনারা পৌঁছে নেবেন। মোহাম্মদ রেজাউল করিম আছেন, আশরাফ হোসেন লতা, হোসেন আলম, ওয়ার্ড নম্বর 9। ধন্যবাদ। এই মঞ্চ থেকে সংগ্রামী সাথীরা,
আমি সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।